ঠিক আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা ক্লাস করবো এইচএসসি বায়োলজি ফার্স্ট পার্টের চ্যাপ্টার 3 কোষ রসায়নের মনোস্যাকারাইড যে টপিকটা আছে সেই টপিকটা নিয়ে। মনোস্যাকারাইডে কি নিয়ে আলোচনা করব? হেক্সোস নিয়ে আলোচনা করব। হেক্সোস কি? 6 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে আমরা কি বলি? হেক্সোস বলি। আচ্ছা, হেক্সোসের যদি উদাহরণের সাহায্য নিতে চাই, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে কোনটা গ্লুকোজ আর কোনটা ফ্রুক্টোজ আমরা বুঝবো কেমনে? যেমন হেক্সোসের সাধারণ সংকেত, মনোস্যাকারাইডের সাধারণ সংকেত CnH2nOn। এখন যদি আমি হেক্সোস আনতে চাই তাহলে কার্বন কয়টা থাকা লাগবে? হেক্সোস মানে 6 কার্বন, C6। তাহলে এখানে যদি C6 করি তাহলে C6H12O6। গ্লুকোজের সংকেত C6H12O6, ফ্রুক্টোজের সংকেত C6H12O6। আমরা কিভাবে সংশোধন করব কোনটা গ্লুকোজ কোনটা ফ্রুক্টোজ? এটার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে গ্লুকোজের 1 নং কার্বনে যদি অ্যালডিহাইড মূলক থাকে অর্থাৎ CHO থাকে তাহলে সেটা গ্লুকোজ হবে, এবং ফ্রুক্টোজ বানাইতে গেলে কি করতে হবে? 2 নং কার্বনে আমাদের কিটোন মূলক দিতে হবে। 2 নং কার্বনে যদি কিটোন মূলক থাকে তাহলে সেটা হচ্ছে কি? ফ্রুক্টোজ। সো আজকের ক্লাসে আমরা আলোচনা করব গ্লুকোজ নিয়ে। সো গ্লুকোজের আলোচনা করতে গেলে আমাদের যে বিষয় জানতে হবে সেটা হচ্ছে ডি গ্লুকোজ কি, অর্থাৎ ডেক্সট্রোটোরি গ্লুকোজ, তারপর হচ্ছে এল গ্লুকোজ, আলফা গ্লুকোজ, বিটা গ্লুকোজ। আচ্ছা, আমরা ডি গ্লুকোজ কিভাবে বুঝবো? যে আমরা যদি সরল স্ট্রাকচার আঁকি, সেখানে যদি 5 নং কার্বনের ডান পাশে যদি OH মূলক থাকে তাহলে সেটা হচ্ছে কি? ডি গ্লুকোজ, এবং 5 নং কার্বনের যদি বাম পাশে OH মূলক থাকে সেটা হচ্ছে এল গ্লুকোজ। এবং আমরা আলফা গ্লুকোজ কিভাবে বুঝবো? আমরা যদি রিং স্ট্রাকচার আঁকি, রিং স্ট্রাকচারের যদি নিচে 1 নং কার্বনের নিচে OH মূলক থাকে সেটা হচ্ছে আলফা গ্লুকোজ, এবং 1 নং কার্বনের উপরে যদি OH থাকে সেটা হচ্ছে বিটা গ্লুকোজ। এবার আমরা কিভাবে স্ট্রাকচার আঁকবো? সো আমি প্রথমে চেষ্টা করি, আমি যেহেতু গ্লুকোজ নিয়ে আলোচনা করব তার মানে আমাদের কোন মূলক থাকবে? অ্যালডিহাইড মূলক থাকবে। সো আমরা এবার স্ট্রাকচার আঁকার চেষ্টা করি। এখানে আমরা কি দিয়ে স্ট্রাকচার আঁকবো? কার্বন 6টা আছে। তাহলে গ্লুকোজের যদি স্ট্রাকচার আঁকি, কার্বন কয়টা? 6টা। একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা, 5টা, এই যে 6টা কার্বন আমরা এঁকে দিলাম। 1 নং, 2 নং, 3 নং কার্বন, 4 নং কার্বন, 5 নং কার্বন, 6 নং কার্বন। আচ্ছা, তাহলে 6টা কার্বন দিচ্ছি। এবার আমরা কিভাবে করব? আমি যেহেতু আগেই বলছি যে আমরা কি নিয়ে আলোচনা করব? গ্লুকোজ নিয়ে আলোচনা করব। সো গ্লুকোজের কয় নং কার্বনে অ্যালডিহাইড মূলক থাকে? 1 নং কার্বনে। সো অ্যালডিহাইড মূলক যদি দিতে চাই আমি সরাসরি CHO এইভাবেও দিতে পারি, আবার চাইলে এটাকে এইভাবেও দেওয়া যায়, C ডাবল বন্ড ও উপরে একটা H দিয়েও দিতে পারি। হ্যাঁ, তাহলে কার্বনের কিন্তু কয়টা হাত হয়ে গেল? 4টা হাত হয়ে গেল। এবার প্রত্যেকটা কার্বন আমরা কি দিয়ে পূর্ণ করব? একটা হাইড্রোজেন এবং একটা হাইড্রোক্সিল দিয়ে পূর্ণ করব। সো এবার যদি পূর্ণ করতে চাই তাহলে আমাদের একটা নিয়ম অনুসরণ করতে হবে, সেটা কি? ভি শেপ। সো এই ভি শেপটা কেন দিলাম? কারণ ভি শেপের এই পাশে হাইড্রোক্সিল থাকবে এবং এই পাশেও হাইড্রোক্সিল থাকবে। সো এটাই হচ্ছে আমাদের বিষয়। সো এই ভি শেপটা কয় নাম্বার কার্বন থেকে শুরু হয়? 2 নম্বর কার্বন থেকে কোথায় যায়? শেষ হয় 4 নম্বর কার্বন পর্যন্ত। সো আমি যদি ধারণা করি, এটা হচ্ছে একটা সহজ ট্রিক্স। ভি শেপের ধারণা যদি করি তাহলে 2 নম্বর কার্বনে শুরু হইলো, কয় নাম্বার কার্বনে শেষ হবে? 4 নাম্বার কার্বন। সো যেখানে ভি শেপ সেখানে আগে কি দিতে হবে? OH মূলক দিতে হবে। OH মূলক দিলাম। আর ভি শেপ কোথায় শেষ হয়েছে? এখানে, তার মানে এখানেও একটা OH মূলক দিলাম। তাহলে কার্বনের এই হাতটা OH মূলক দ্বারা পূর্ণ করছে, তাহলে এই হাতটা কি দিয়ে পূর্ণ করবে? হাইড্রোজেন। তাহলে এই পাশে OH আছে, এই পাশে কি থাকবে? হাইড্রোজেন। তারপরে প্রথমে এই যে 3 নাম্বার কার্বন, এই পাশে যেহেতু OH দিয়েছি তার মানে এই পাশে কি দিব? হাইড্রোজেন। এই পাশে কি দিব? হাইড্রোক্সিল মূলক। আচ্ছা, এটাকে আমরা আবার HO দ্বারা প্রকাশ করতে পারি। সো এইভাবে লিখলাম। ওকে, এবার হচ্ছে কথা, এই পাশে 6 নাম্বার কার্বন নিয়ে আলোচনা করি। 6 নাম্বার কার্বনে এক পাশে হাইড্রোক্সিল দেব, এই পাশে কি? H থাকবে। এবার নিচে তো আরেকটা হাত আছে, ওই হাতে কি বসবে? নিশ্চয়ই হাইড্রোজেন। হাইড্রোজেন আমি দিয়ে দিলাম। 5 নং কার্বনের উপর ডিপেন্ড করে যে আমাদের ডি গ্লুকোজ হবে না এল গ্লুকোজ। 5 নাম্বার কার্বনে আমি কি লিখলাম? যদি ডান পাশে হাইড্রোক্সিল দেই, মানে এই পাশে যদি আমি 5 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল দেই এবং এই পাশে হাইড্রোজেন দিলাম, এই পাশে হাইড্রোক্সিল দাও মানে এটা কোন গ্লুকোজ? এটা হচ্ছে ডি গ্লুকোজ। ডি গ্লুকোজ মানে কি? ডেক্সট্রো রোটারি। তার মানে এটা হচ্ছে ডান সমানুবর্তী, অর্থাৎ আলো যেদিকে আসবে সেদিকে হচ্ছে OH মূলক পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে ডি গ্লুকোজ। এবার আমি যদি সেম ভাবে আমি এল গ্লুকোজ আঁকতে চাই, অর্থাৎ লিবোরেটরি যদি গ্লুকোজ আঁকতে চাই তাহলে কি করবো? সেম স্ট্রাকচার ছাড়া থাকবে, শুধু 5 নাম্বার কার্বনে হাইড্রোক্সিল মূলকটা কোন পাশে দিয়ে দিব? বাম পাশে দিয়ে দিব। তাহলে আমি এল গ্লুকোজটা আঁকি। সো এল গ্লুকোজ আঁকার জন্য কি করতে হবে? 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, এখন হচ্ছে 6 নাম্বার কার্বন। 1 2 3 4 5 6। সো আগের মতোই সিস্টেম। আমি কি দিব? ফার্স্টে কি? CHO মূলক দিব। সো CHO মূলক দিলাম। আচ্ছা, তারপর এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, হাইড্রোজেন কিংবা হাইড্রোক্সিল যে কোনো একটা দ্বারা পূর্ণ করবে। আচ্ছা, এবার যদি আমি আগের মতো ভি শেপ আঁকতে চাই, যে এটার মতো হুবহু দিয়ে দিলাম OH মূলক এই পাশে, এবার হাইড্রোজেন, এপাশে হাইড্রোজেন, এপাশে কি? HO বা OH, এই পাশে আবার কি? হাইড্রোক্সিল মূলক, এই পাশে কি? H,
এই পাশে কি হাইড্রোক্সিল মূলক, এই পাশে H, এই পাশেও H। এবার 5 নাম্বার কার্বনে কি ক্ষেত্রে কি করব, আমি আগেই বলেছি যে 5 নাম্বার কার্বনে যদি আমি হাতের বামে যদি OH মূলক দেই, এটা মার্ক করে দিলাম, এবং হাতের ডানে যদি H দেই, তাহলে এটা কি গ্লুকোজ হয়, এটা হচ্ছে L গ্লুকোজ। তো আমি খুব সহজেই হচ্ছে কি ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজের মধ্যে যে প্রাথমিক আলোচনা সেটা করে ফেলছি। সো আমাদের ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ শেষ। এবার আমরা রিং স্ট্রাকচারের সাহায্য নিব। তো এবার যদি আমি রিং স্ট্রাকচার আঁকতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমি যদি এটা অনুসরণ করতে চাই, তাহলে আমি কি করব, রিং স্ট্রাকচারটা কার মতো হয়, বেনজিন চক্রের মতো হয়। বেনজিনের স্ট্রাকচারটা যেরকম হচ্ছে, আমি সোজাভাবে যদি আঁকতে চাই, এই যে এরকম 6 কার্বন বিশিষ্ট, সো এটাও দেখতে অনেকটা এরকমই হবে। সো ওইরকম যদি আঁকতে চাই, ফার্স্টে হচ্ছে এই পাশে একটা কার্বন দিব, তারপর এইখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন দিব, ঠিক আছে, 1 2 3 4। তারপর এই পাশে একটা কার্বন দিব 5, উপরে একটা কার্বন দিয়ে দিব, এটা কি 6 নাম্বার কার্বন। তো এখন হচ্ছে এখানে একটা কার্বন আমি দিয়ে দিলাম। তো এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এটা কয় নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, এটা কি 6 নাম্বার কার্বন। এখন যদি আমি এইভাবে আঁকতে চাই, আচ্ছা এটা আমি একটু নিচে আঁকি, সেম ভাবে একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, এখন হচ্ছে কি 6টা কার্বন। ওকে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এটা হচ্ছে কি 6 নাম্বার কার্বন। আচ্ছা, 6 নাম্বার কার্বন কিন্তু আমাদের আঁকা শেষ। এবার আমরা কি করব, এই যে এইগুলা দ্বারা পূরণ করব। সো 1 নাম্বার কার্বন আমাদের কি ছিল, অ্যালডিহাইড মূলক। সো এই পাশে ডাবল বন্ড ও দিলাম, এই পাশে কি থাকবে, একটা হাইড্রোজেন দিলাম, নিচেরটায় OH। OH ডান পাশে থাকলে এটা কোথায় বসবে, নিচের দিকে। সো নিচের দিকে দিলাম, তাহলে উপর বাম পাশে উপর দিকে কি বসবে, হাইড্রোজেন। তাহলে এটার ক্ষেত্রে কি বসবে, এবার হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দিলাম, উপরে কি OH দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের 4 নাম্বার কার্বন নিয়ে কাজ। 4 নাম্বার কার্বনের নিচে হাইড্রোক্সিল মূলক আছে, নিচে হাইড্রোক্সিল মূলক দিলাম, উপরে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দিয়ে দিলাম। এবার 5 নাম্বার কার্বন নিয়ে আমরা আলোচনা করব। 5 নাম্বার কার্বনে হাইড্রোক্সিলটা এই পাশে আছে, আমি এখানে হাইড্রোক্সিলটা এই পাশে দিলাম, এই পাশে হাইড্রোক্সিল, এই পাশে আমি হাইড্রোজেন দিয়ে দিলাম। 6 নাম্বার কার্বনের ক্ষেত্রে যদি চিন্তা করি আমরা, 6 নাম্বার কার্বনে কি আছে, কার্বনে একটা হাইড্রোজেন, একটা কয়টা হলো 2টা, তার মানে CH2, এই পাশে কি OH। আমি যদি সরাসরি চাই তাহলে এইভাবে লিখতে পারি CH2OH। এখন আসলে কি হয়, আমার নাম্বারিং করা শেষ, সবকিছু শেষ। এখন যেটা হয়, 1 নাম্বার কার্বন, এটা কয় নাম্বার, 5 নাম্বার কার্বন। 1 নাম্বার কার্বন এবং 5 নাম্বার কার্বনের মধ্যে এক ধরনের আকর্ষণ বল অনুভূত হয়, যেটার নাম কি, আন্তঃআণবিক আকর্ষণ বল। অর্থাৎ আন্তঃআণবিক মানে কি, নিজেদের মধ্যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের মাধ্যমে আসলে কি হয়, এই যে এই পাশে যে হাইড্রোজেনটা, এইটা আসলে কোথায় চলে যায়, এই পাশে যে অক্সিজেন আছে, এই অক্সিজেন দ্বারা আকৃষ্ট হয়, ফলে এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের পাশে চলে আসে। তাহলে এই হাইড্রোজেনটা যদি এই পাশে অক্সিজেনের পাশে চলে আসে, তাহলে আমি সরাসরি এই পাশে কি লিখতে পারি, OH লিখতে পারি। তখন তো আর এখানে বন্ধনটা থাকে না, তাহলে এই পাশে কি আর আমি হাইড্রোজেনটাও লিখবো না। তখন আসলে কি হয়, এই অক্সিজেনটা কার সাথে বন্ধন গঠন করে, এই কার্বনের সাথে। তখন হচ্ছে এই যে এইভাবে আমরা সুন্দরভাবে লিখতে পারি। এটাও যদি এরকমই করি, এই পাশে কি থাকে, অক্সিজেন, আর এখানে হাইড্রোক্সিল আর হাইড্রোজেন মিলে কি তৈরি করে, একটা পানি তৈরি করে, সরি পানি না, হাইড্রোক্সিল মিলে আসলে কি একটা বন্ধন তৈরি করে। এই বন্ধনটা আমরা চাইলে কোথায় লিখতে পারি, নিচের দিকে লিখতে পারি। এই যে এখানে আমি কি লিখছি, হাইড্রোক্সিল মূলক। তো যেহেতু এটার ভিতরে হাইড্রোক্সিল মূলকটা আমরা কোন দিকে দিচ্ছি, নিচের দিকে। আমরা জানি হাইড্রোক্সিল মূলক যদি নিচের দিকে থাকে রিং স্ট্রাকচারে, তাহলে এটা কি গ্লুকোজ, এটা হচ্ছে আলফা গ্লুকোজ। সো আমি এঁকে ফেললাম আলফা গ্লুকোজের চিত্র। সেম ভাবে আমি যদি এখন বিটা গ্লুকোজ আঁকতে চাই, তাহলে কি করবো, এই হাইড্রোক্সিল মূলকটা উপরে দিয়ে দিব। হাইড্রোক্সিল মূলক যদি উপরে দিয়ে দিই, তাহলে এটার নাম কি হবে, বিটা গ্লুকোজ। সো আমি একটু কষ্ট করে আঁকার চেষ্টা করলাম। 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, এই পাশে একটা দিলাম 4 নাম্বার, এই পাশে একটা দিব 5 নাম্বার, আর উপরে একটা দিব 6 নাম্বার। তো আগের মতোই যদি আমি নাম্বারিং করি, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার, এটা ছিল কত, 5 নাম্বার, এটা কি 6 নাম্বার। সো 6 নাম্বার কার্বন থেকে শুরু করি। 6 নাম্বার কার্বনে কি ছিল, CH2OH, সরাসরি আমি বসে দিলাম CH2OH। 1 নাম্বার কার্বনে কি ছিল, আমি যেহেতু এটা বুঝতেই পারছি, তার মানে এটা সরাসরি উপরে লিখে দিই। এবার সেখানে লিখে দেবো হাইড্রোক্সিল, নিচে কি লিখে দেবো, হাইড্রোজেন। আর এখানে এই কার্বনের সাথে অক্সিজেন একটা বন্ধন গঠন করছে। সো এই বন্ধনটা যদি আঁকতে চাই, এই যে আঁকতে ফেললাম, আর বাকিগুলা যা আছে সব সেম। তাহলে সেম যদি করি, এবার কি বসবে, হাইড্রোক্সিল, উপরে কি বসবে, হাইড্রোজেন, নিচে কি বসবে, হাইড্রোজেন, উপরে কি বসবে, হাইড্রোক্সিল। 4 নাম্বার কার্বনের নিচে কি বসবে, হাইড্রোক্সিল, আর উপরে কি বসবে, হাইড্রোজেন। 5 নাম্বার কার্বনে কি আছে, এই যে এই পাশে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা শুধু এই পাশে নিচে বসে যাবে। চাইলে আমরা নিচেও দিতে পারি, উপরে দিতে পারি। তাহলে এটার নাম কি আসে, বিটা গ্লুকোজ। ঠিক আছে। তো খুব সহজে আমরা আজকের ক্লাসের মাধ্যমে ডি গ্লুকোজ সম্পর্কে জানছি, এবং হচ্ছে এল গ্লুকোজ সম্পর্কে জানতে পেরেছি, এবং ফাইনালি রিং স্ট্রাকচার সম্পর্কে একটা ধারণা পেয়েছি।
অনেকের ক্ষেত্রে রিং স্ট্রাকচারটা বুঝতে অসুবিধা হয়। তো আজকের ক্লাসের পর আমি আশা করি যে রিং স্ট্রাকচারে কারো কোনো প্রবলেম হবে না। সো রিং স্ট্রাকচারের ভিতরে আলফা গ্লুকোজ কি সেটা শিখেছি এবং বিটা গ্লুকোজ কি সেটা শিখেছি। সো রিং স্ট্রাকচারের এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী ক্লাসে এগুলো দিয়ে আসলে আমাদের বিক্রিয়া করতে হয়। তো আজকের ক্লাস এই পর্যন্ত।